আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ইসলামাবাদে ইরান মার্কিন পরোক্ষ আলোচনা, হরমুজ প্রণালী সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা। ট্রাম্পের ম্যাস ডিপোর্টেশন এবং আদালতের স্থগিতাদেশ, অনিশ্চয়তায় 9 লক্ষ পরিবারের ভবিষ্যৎ। বাজেট ঘাটতি মেটানোর টার্গেট থাকলেও ট্রাম্পের গোল্ড কার্ডে অনুমোদন পেলেন মাত্র একজন। হার্লেমে সিনেমার স্টাইলে গোলাগুলি, পুলিশের সামনেই হামলা ও রহস্যময় তৃতীয় বন্দুকধারী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান যুদ্ধের নবম সপ্তাহে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, তখন সবার নজর এখন পাকিস্তানের ইসলামাবাদে। আজ শনিবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার পাকিস্তানে পৌঁছাচ্ছেন। তাদের লক্ষ্য ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটানো। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দিনে 130টি থেকে মাত্র 5টিতে নেমে আসার বিশ্ববাজারে তেলের দাম 16% বেড়েছে, যা এই আলোচনাকে ট্রাম্প প্রশাসনের জন্য জরুরি করে তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তবে তেহরান সাফ জানিয়েছে তারা মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি কোনো বৈঠকে বসবে না, বরং তাদের দাবিগুলো পাকিস্তানের মাধ্যমেই জানানো হবে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ ইরানকে পরমাণু অস্ত্র ত্যাগ করে একটি ভালো চুক্তি করার সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ইরান শর্ত দিয়েছে আলোচনায় অগ্রগতির জন্য লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়া জরুরি। বিশ্ব রাজনীতির অস্থিরতা আর ক্ষমতার পালাবদলের মাঝে এবার নজর ফেরানো যাক আমেরিকার এক কঠিন বাস্তবতায়, যেখানে একদিকে জীবনের অধিকার রক্ষার লড়াই চলছে, অন্যদিকে 9 লাখ মানুষের মাথার উপর ঝুলছে বহিষ্কারের তলোয়ার। বাইডেন আমলের নিয়ম আর ট্রাম্পের কঠোর নীতির এই রুদ্ধশ্বাস লড়াই কি কয়েক লক্ষ পরিবারকে উদ্বাস্তু করে দেবে? অভিবাসন সংকটের সেই আইনি লড়াই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অভিবাসীর আইনি মর্যাদা বাতিল করা নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে ট্রাম্প প্রশাসন এবং ফেডারেল আদালত। বাইডেন আমলে বৈধভাবে প্রবেশের অনুমতি পাওয়া প্রায় 9 লাখ মানুষের পারোল বাতিল করার সরকারি সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। তবে পিছু হটতে নারাজ প্রশাসন এবার নতুন আইনি কৌশলে এগোচ্ছে। বাইডেন প্রশাসনের সময়ে CBP-1 অ্যাপের মাধ্যমে প্রায় 9 লাখেরও বেশি অভিবাসীকে মানবিক কারণে যুক্তরাষ্ট্রে 2 বছরের জন্য বসবাসের অনুমতি বা পারোল দেয়া হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর গত এপ্রিল মাসে এই ইমেইলে বার্তার মাধ্যমে এসব অভিবাসীকে জানিয়ে দেয়া হয় যে তাদের বসবাসের মেয়াদ শেষ এবং তাদের এখনই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। বস্টনের ফেডারেল বিচারক অ্যালিসন বরোস গত মার্চ মাসে এই গণবহিষ্কারের প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। তার মতে যথাযথ আইনি রেকর্ড এবং প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে আলাদা কারণ না দেখিয়ে এভাবে ঢালাওভাবে পারোল বাতিল করা আইনসম্মত নয়। আদালতের নির্দেশে প্রশাসন সাময়িকভাবে এই প্রক্রিয়া বন্ধ রাখতে বাধ্য হয়। তবে পিছু হটেনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বিচারক বরোসের নির্দেশ মেনে পুরনো নোটিশগুলো প্রত্যাহার করলেও তারা নতুন করে পারোল বাতিলের নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন প্রধান রডনি স্কট এক নতুন মেমোর মাধ্যমে দাবি করেছেন যে এই অভিবাসীদের আর যুক্তরাষ্ট্রে থাকার প্রয়োজন নেই। মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আদালতের নির্দেশকে ফাঁকি দেওয়ার একটি ইচ্ছাকৃত চেষ্টা বলে অভিহিত করেছে। আগামী 6 মে এই বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। 9 লাখ মানুষের ভবিষ্যৎ এখন আদালতের এই একটি সিদ্ধান্তের ওপর ঝুলে আছে। একসাথে থাকার চেয়ে বড় কিছু নেই, এই জেদ থেকে নিজের দেশ ছাড়লেন আমেরিকার নারী জেনি পেরেজ। ট্রাম্প প্রশাসনের চিরুনি অভিযানে স্বামী ডিপোর্ট হওয়ার পর মেক্সিকোর এক অজানা শহরে কেমন কাটছে তাদের দিন। ভাষা ও সংস্কৃতির প্রতিকূলতা পেরিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলা এই দম্পতির রুদ্ধশ্বাস জীবনযুদ্ধের গল্প জানাচ্ছেন ফারজানা আফরোজ।
আমার মনে হয় আইস চলে এসেছে। ফোনে স্বামীর এই একটি বাক্যই ওলটপালট করে দিয়েছিল জেনি পেরেজের সাজানো সংসার। 2025 সালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে শুরু হওয়া গণবহিষ্কারের ঢেউ এখন ভেঙে দিচ্ছে হাজার হাজার আমেরিকান দম্পতির ঘর, যেখানে একজন আমেরিকান নাগরিক এবং অন্যজন নথিপত্রহীন অভিবাসী। এমন পরিবারগুলো এখন বেছে নিচ্ছে এক কঠিন পথ, স্বামীর সাথে থাকতে নিজের দেশ ছেড়ে মেক্সিকোতে পাড়ি দেয়া। মিজৌরির ক্যাফেতে কাজ করার সময়ই জেনির সাথে পরিচয় হয়েছিল আলেকজান্দ্রো পেরেজের। 16 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা আলেকজান্দ্রোর কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না, কিন্তু গত অক্টোবরে আইস এজেন্টরা তাকে গ্রেফতার করে এবং প্রায় 5 মাস ডিটেনশন সেন্টারে রাখার পর গত 11 মার্চ মেক্সিকোতে পাঠিয়ে দেয়। 29 বছর বয়সী জেনি, যিনি একজন শ্বেতাঙ্গ আমেরিকান এবং স্প্যানিশ বলতে পারেন না, তিনি তার 2 ছোট মেয়ে লুনা এবং লেক্সিকে নিয়ে স্বামীর সাথে থাকার জন্য মেক্সিকোর কুয়েরাতারোতে চলে গেছেন। জেনি বলেন, পরিবারকে আলাদা রাখা আমার কাছে অকল্পনীয় ছিল। একসাথে থাকার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 11 লক্ষ মার্কিন নাগরিক কোনো না কোনো নথিপত্রহীন অভিবাসীকে বিয়ে করেছেন। বিয়ের বন্ধন থাকলেও যারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদের জন্য গ্রিন কার্ড পাওয়া প্রায় অসম্ভব। ট্রাম্পের সাম্প্রতিক অপারেশন এই পরিবারগুলোকে এক ভয়াবহ সংকটে ফেলেছে। সবাই যে বহিষ্কৃত হয়ে মেক্সিকো যাচ্ছেন তা নয়, কেউ কেউ ভয়ে দেশ ছাড়ছেন আগে ভাগেই। লস অ্যাঞ্জেলেসের দম্পতি রিগান ক্লেইন এবং আলফ্রেডো লিনারেস। আলফ্রেডো 20 বছর যুক্তরাষ্ট্রে থাকার পর একজন সফল শেফ হয়েছিলেন, কিন্তু বহিষ্কারের হাত থেকে বাঁচতে তারা তাদের ব্যবসা গুটিয়ে পুয়ের্তো ভাল্লার্তায় চলে আসেন। আলফ্রেডো চোখের জলে বলেন, 20 বছর পর দেশ ছাড়ার সময় মনে হচ্ছিল আমি নিজের বাড়িতেই আজ একজন বিদেশি। মেক্সিকোতে জীবন শুরু করা এই দম্পতির জন্য মোটেও সহজ নয়। ভাষাগত সমস্যা, আয়ের অভাব এবং অচেনা পরিবেশ তাদের প্রতিনিয়ত লড়াই করতে বাধ্য করছে। তবুও রিগান এবং জেনির মতো নারীরা বিশ্বাস করেন আমেরিকান ড্রিম হয়তো তাদের পেছনে ফেলে আসতে হয়েছে, কিন্তু প্রিয়জনের সাথে থাকার জন্য তারা এখন বুনে চলেছেন এক নতুন মেক্সিকান ড্রিম। ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত গোল্ড কার্ড ভিসা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। $10 লাখ খরচ করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের এই সুযোগ গত ডিসেম্বরে চালুর পর কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক দাবি করেছিলেন কয়েকশো কোটি ডলার আয় হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার তিনি কংগ্রেসে স্বীকার করেছেন এখন পর্যন্ত এই কার্ডের অনুমোদন পেয়েছেন মাত্র একজন ব্যক্তি। পুরনো EB-5 প্রোগ্রামকে প্রতিস্থাপন করতে আনা এই কার্ডকে ট্রাম্প স্টেরয়েড দেওয়া গ্রিন কার্ড বলে বর্ণনা করেছিলেন। নিয়ম অনুযায়ী একজন বিদেশি $10 লাখ ফি দিয়ে সরাসরি আমেরিকায় কাজ ও বসবাসের অনুমতি পান। লুটনিকের দাবি, শত শত আবেদনকারী লাইনে থাকলেও অত্যন্ত কঠোর যাচাই বাছাইয়ের কারণে অনুমোদন দিতে সময় লাগছে। এছাড়া সামনে আসছে $50 লাখ প্লাটিনাম কার্ড, যা করমুক্ত সুবিধাসহ দীর্ঘ সময় আমেরিকায় থাকার সুযোগ দেবে। প্রশাসনের লক্ষ্য ছিল এই খাত থেকে $1 ট্রিলিয়ন আয় করে বাজেট ঘাটতি মেটানো, কিন্তু যেখানে আমেরিকার বার্ষিক বাজেট ঘাটতি $2 ট্রিলিয়ন, সেখানে মাত্র একজনের অনুমোদন এই উচ্চাভিলাষী লক্ষ্যকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। নিউ ইয়র্কের হার্লেমে সিনেমার স্টাইলে রুদ্ধশ্বাস গোলাগুলি, পুলিশের চোখের সামনেই দাগি অপরাধী নেগ্রনের অতর্কিত হামলা এবং পুলিশের পাল্টা ধাওয়ার মাঝে তৃতীয় এক বন্দুকধারীর রহস্যময় এন্ট্রি, সব মিলিয়ে এলাকাটিতে এখন চরম আতঙ্ক। কে ছিল সেই দ্বিতীয় হামলাকারী আর কেনই বা এই প্রকাশ্য দিবালোকে খুনোখুনি? ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের হার্লেমে ভর সন্ধ্যায় এক রুদ্ধশ্বাস নাটকীয়তা, যা দেখে প্রত্যক্ষদর্শীদের মনে হয়েছে কোনো সিনেমার শুটিং চলছে, কিন্তু না, এটি ছিল বাস্তবের এক বীভৎস গোলাগুলি। শুক্রবার রাত 6:15 নাগাদ হার্লেমের 125 নম্বর স্ট্রিটে এক 22 বছর বয়সী যুবককে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় 32 বছর বয়সী দাগি অপরাধী জার্ন্ডি নেগ্রন।
নেগ্রন যখন ট্রিগার চাপছিলেন ঠিক তখনই সাদা পোশাকে দুই পুলিশ কর্মকর্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। চোখের সামনে এই তাণ্ডব দেখে তারা কালক্ষেপণ না করে গাড়ি থেকে লাফিয়ে পড়েন এবং শুরু হয় ধাওয়া। কিন্তু গল্পের নাটকীয়তা এখানেই শেষ নয়। ধাওয়া চলাকালীন হঠাৎ রাস্তার মোড় থেকে আরেকজন অজ্ঞাত বন্দুকধারী বেরিয়ে এসে নেগ্রনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশ এবং সেই দ্বিতীয় বন্দুকধারীর ত্রিমুখী লড়াইয়ে নেগ্রন গুলিবিদ্ধ হন। তবে সেই দ্বিতীয় হামলাকারী ভিড়ের মাঝে গা ঢাকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে নেগ্রন এবং তার গুলিতে আহত সেই যুবক সেন্ট লুকাস হাসপাতালে চিকিৎসাধীন। মজার ব্যাপার হলো, জার্ডিন নেগ্রন 2015 সালেও একই এলাকায় খুনের চেষ্টার দায়ে দণ্ডিত হয়েছিলেন এবং মাত্র গত বছরই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। প্রকাশ্য রাস্তায় সিনেমার মতো এই গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় বন্দুকধারী এখনো পলাতক, আর পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপদ শহর গড়তে পুলিশের এই তাৎক্ষণিক তৎপরতা সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছে। নিস্তেজ প্রকৃতিতে প্রাণের স্পন্দন ফেরাতে আসছে কাঙ্ক্ষিত বৃষ্টি। নিউ ইয়র্ক ও ফিলাডেলফিয়ার খরা পরিস্থিতি কি তবে এবার স্বাভাবিক হবে? বৃষ্টির সাথে হাড় কাঁপানো ঠান্ডার যে পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে তা আপনার সপ্তাহান্তের ছুটিতে কেমন প্রভাব ফেলবে? সোমবার আকাশ কেমন থাকবে? সব বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। তীব্র দাবদাহ আর খরা পরিস্থিতির পর অবশেষে স্বস্তির বৃষ্টি দেখা মিলল উত্তর পূর্ব আমেরিকায়। নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া এবং নিউ জার্সিতে সপ্তাহ জুড়ে চলা বৃষ্টির পূর্বাভাস দীর্ঘদিনের বৃষ্টি ঘাটতি মেটাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। ফক্স ফোরকাস্ট সেন্টারের তথ্য অনুযায়ী গ্রেট লেক অঞ্চল থেকে আসা একটি নিম্নচাপ বর্তমানে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে শনিবার সকাল থেকেই পশ্চিম নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে বৃষ্টি শুরু হয়েছে, যা রাত পর্যন্ত স্থায়ী হতে পারে। নিউ ইয়র্ক সিটি, বাফেলো এবং স্ক্যান্টনের মতো শহরগুলোতে 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে, যা এই সপ্তাহান্তকে বেশ শীতল করে তুলবে। উল্লেখ্য যে নিউ ইয়র্ক এবং ফিলাডেলফিয়া বর্তমানে গড় বৃষ্টিপাতের চেয়ে প্রায় 4 ইঞ্চি পিছিয়ে আছে। এই বেনিফিশিয়াল রেইন বা উপকারী বৃষ্টি ওই অঞ্চলের মাঝারি খরা পরিস্থিতি কাটিয়ে উঠতে বড় ভূমিকা রাখবে। রবিবার পর্যন্ত এই মেঘলা আবহাওয়া থাকলেও সোমবার থেকে আবারও ঝলমলে রোদ আর মনোরম তাপমাত্রার দেখা মিলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আপনার স্বপ্নের ঘরটি কি আসলেই নিরাপদ এলাকায়? বাইডেন প্রশাসনের যে গোপনীয়তা নীতি এতদিন আপনাকে অন্ধকারে রেখেছিল, ট্রাম্পের এক নির্দেশে তা এখন অতীত। এখন থেকে রিয়েলটররা আপনার কাছে এলাকার ক্রাইম এবং স্কুলের মান লুকাতে পারবে না। কেন এই তথ্যগুলো এতদিন ধামাচাপা দেওয়া হয়েছিল এবং নতুন এই নিয়মে ক্রেতাদের লাভ কি? বিস্তারিত জানুন সামিরা বাঁধনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আবাসন খাতে এক বড় পরিবর্তনের ঘোষণা দিল ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট বা HUD। এখন থেকে বাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকদের এলাকার স্কুলের মান এবং অপরাধ সংক্রান্ত তথ্য জানাতে পারবেন রিয়েল এস্টেট পেশাজীবীরা। ট্রাম্প প্রশাসনের এই নতুন নির্দেশনায় বাইডেন আমলের সেই কড়াকড়ি তুলে নেওয়া হলো। বাইডেন প্রশাসনের সময় বৈষম্য নিরসন এবং বর্ণবাদ প্রতিরোধের অংশ হিসেবে রেডফিন বা ট্রুলিয়ার মতো বড় ওয়েবসাইটগুলো অপরাধের তথ্য দেখানো বন্ধ করে দিয়েছিল। তৎকালীন নির্দেশনায় বলা হয়েছিল, এ ধরনের তথ্য বর্ণবাদী পক্ষপাতিত্বকে আরও উস্কে দিতে পারে। এমনকি রিয়েলটরদের পরামর্শও দেওয়া হয়েছিল যেন তারা সরাসরি নিরাপত্তা বিষয়ক প্রশ্নের উত্তর না দেন। তবে বর্তমান HUD সেক্রেটারি স্কট টার্নার সাফ জানিয়েছেন, একটি পরিবার কোথায় থাকবে তা ঠিক করার জন্য নিরাপত্তা এবং স্কুলের মান জানা তাদের নাগরিক অধিকার। তার মতে, আমেরিকানদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকে অন্ধকারে রাখা উচিত নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক এক নির্বাহী আদেশের ভিত্তিতে এই নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। HUD এর পক্ষ থেকে বলা হয়েছে, এসব তথ্য শেয়ার করা কোনোভাবে ফেয়ার হাউজিং অ্যাক্ট লঙ্ঘন করে না, বরং এটি বন্ধ করা ছিল বাক স্বাধীনতার পরিপন্থী। এই ঘোষণার পর রিয়েলেটর.com এর মতো প্ল্যাটফর্মগুলো পুনরায় অপরাধের তথ্য যাচাই ও প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে।
এর ফলে এখন থেকে বাড়ি ক্রেতারা তাদের পছন্দের এলাকার পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। এটি আবাসন বাজারে স্বচ্ছতা ফেরাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভোট দেওয়া কি কেবল রাজনৈতিক অধিকার নাকি দীর্ঘ জীবনের রহস্য? নতুন এক গবেষণায় দেখা গেছে ভোট দিলে মৃত্যুর ঝুঁকি কমে ৪৫% পর্যন্ত। কিভাবে একটি ব্যালট পেপার আপনার আয়ু ১৫ বছর বাড়িয়ে দিতে পারে এবং কেন ডাক্তাররা এখন ভোট দেওয়ার পরামর্শ দিচ্ছেন, বিস্তারিত জানুন সামিরা বাঁধনের প্রতিবেদনে। ভোট দিলে দেশ বদলায়, এটি আমরা সবাই জানি, কিন্তু ভোট দিলে আপনার আয়ু বাড়তে পারে এমনটা কি কখনো শুনেছেন? সম্প্রতি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার একদল গবেষক এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তাদের মতে নিয়মিত ভোট দেওয়া আপনার দীর্ঘায়ু হওয়ার পথে এক শক্তিশালী হাতিয়ার হতে পারে। বিজ্ঞানীরা ২০০৮ সালের মার্কিন নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন যে যারা ভোট দিয়েছিলেন তাদের অকাল মৃত্যুর ঝুঁকি যারা ভোট দেননি তাদের তুলনায় অনেক কম। বিশেষ করে ৫ বছর পর দেখা গেছে ভোটারদের মৃত্যুর ঝুঁকি ৪৫% কমে গেছে। গবেষক ফেমিদা হ্যান্ডি জানিয়েছেন, এই সুবিধার পেছনে ভোটারদের শিক্ষা, সম্পদ বা রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। এমনকি আপনি যাকে ভোট দিয়েছেন তিনি যদি হেরেও যান তবুও আপনার শরীরের ওপর এই ইতিবাচক প্রভাব বজায় থাকে। কিন্তু কেন এমন হয়? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, ভোট দেওয়া এক ধরনের কমিউনিটি এঙ্গেজমেন্ট বা সামাজিক সম্পৃক্ততা। এটি মানুষের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি এবং নিয়ন্ত্রণের অনুভূতি তৈরি করে যা মানসিক চাপ কমিয়ে হার্টকে সুস্থ রাখে। এছাড়া ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই পার্ক নির্মাণ, ফুটপাত তৈরি এবং স্বাস্থ্যসেবার মতো জনমুখী সিদ্ধান্ত নেন যা পরোক্ষভাবে মানুষের গড় আয়ু বাড়িয়ে দেয়। তাহলে আর দেরি কেন? পরবর্তী নির্বাচনে ভোট দেওয়াকে কেবল দায়িত্ব নয়, নিজের সুস্বাস্থ্যের জন্য একটি বিনিয়োগ হিসেবে দেখুন। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।